হাই বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি গল্প নিয়ে তোমাদের মাঝখানে। বন্ধুরা, আজকে এত মজার একটা গল্প নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। এই গল্পটি যদি তোমরা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, তোমাদের অনেক কিছু ভিজে যেতে পারে। আর সেজন্যই তোমরা অবশ্যই অবশ্যই কাছে টিস্যু রাখবে, আর না হলে নেকড়া রাখবে। আর হ্যাঁ, গল্পটি শোনার আগে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নেবে। আর পুরোপুরি যদি মজা পেতে চাও তোমরা অবশ্যই অবশ্যই গল্পটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং শুনতে হবে। তো চলো বন্ধুরা, আমার শ্বশুর কিভাবে আমাকে মজা দিল সেই গল্পটি আজকে তোমাদেরকে শোনাবো। আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে। রাকিব নামে একটা ছেলের সাথে আমার প্রেম হয়। প্রায় 2 বছর প্রেম করার পরে তার সাথে আমার বিয়ে হয়। আমার ফ্যামিলিতে মা বাবা, একটা ভাই, একটা বোন, সবাই আছে। আমি সবার বড় মেয়ে, তো আমার আগেই বিয়ে হয়ে যায়। বাদ বাকি আমার আরো 2টা ভাই বোন আছে। আমার মা বাবা 2টা ভাই বোনকে নিয়েই থাকে। আর আমার বিয়ে হয়ে যায়। আমার যে ফ্যামিলিতে বিয়ে হয় ওরা মোটামুটি বড় লোক, আমাদের থেকে বেশি বড় লোক। কিন্তু সেই ফ্যামিলিতে ছিল তারা শুধু বাবা ছেলে, আমার শাশুড়ি ছিলেন না। শুধু আমার শ্বশুর ছিলেন আর আমার হাজবেন্ড। একটাই ছেলে ছিলেন আমার শ্বশুরের, আর কোনো ছেলে ছিল না। আর আমার শাশুড়ি মারা গিয়েছে। তো সেই ফ্যামিলির বউ হয়ে যাই আমি। তো কিছুদিন আমাদের বিবাহিত জীবন খুবই খুবই ভালো যাচ্ছিল। তো একদিন হঠাৎ করে আমার স্বামী সিদ্ধান্ত নেয় যে বাহিরে চলে যাবে। অনেকদিন থেকেই তার স্বপ্ন ছিল অবশ্য, কিন্তু ফাইনালি ডিসিশন নিয়ে নেয় যে সে বাহিরে চলে যাবে। তো যেভাবে সেই কাজ, দালালের সাথে কথা বলে ওর পাসপোর্ট ভিসা সবকিছু হয়ে যায়, বাহিরে যাওয়ার ডেটও চলে আসে। তো তারপরে আমার হাজবেন্ড বাহিরে চলে যায়। বাহিরে চলে যাওয়ার পরে ওদের অনেক বড় বাড়ি ছিল, পাকা বাড়ি, অনেক বড় একটা বাড়ি ছিল। সেখানে 2টা রুমে, একটা রুমে আমি থাকতাম, আর একটা রুমে আমার শ্বশুর থাকতো। আর সবগুলো রুম খালিই থাকতো। বাড়িতে একটা কাজের লোকও ছিল অবশ্য, কিন্তু তাকে আমি না বলে দিয়েছিলাম। যেহেতু ফ্যামিলিতে আমরা 2টা মানুষ, আর কেউ নেই, 2টা মানুষের রান্না বান্না, জামা কাপড় ধোয়া, সেগুলো তো আমি একাই করতে পারবো। শুধু শুধু একটা কাজের লোক রাখার কি দরকার? সেজন্য কাজের লোককে আমি না বলে দিয়েছিলাম। তো এভাবেই ভালোই যাচ্ছিল আমাদের শ্বশুর বৌমার সংসার। একদিন আমি গোসল করছিলাম, গোসল করে অনেকগুলো জামা কাপড় ধুয়ে বাথরুম থেকে বের হলাম। বের হয়ে ছাদে যাচ্ছিলাম। আস্তে আস্তে আমি ছাদের উপরে চলে গেলাম। ছাদের উপরে গিয়ে জামা কাপড়গুলো নাড়ছিলাম ছাদের উপরে, রশিতে জামা কাপড় নেড়ে দিচ্ছিলাম। এই সময় আমার শ্বশুর মশাই জানি না কখন এসে ছাদের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছিল। আমি সেটা খেয়াল করিনি। সমস্ত জামা কাপড় চিপে রশিতে নেড়ে দেওয়ার পরে হঠাৎ করে আমার কেন যেন মনে হচ্ছিল যে হয়তোবা কেউ আমাকে দেখছে। আর হ্যাঁ বন্ধুরা, মেয়েরা কিন্তু বুঝতে পারে, কোনো মেয়ের দিকে যদি কোনো ছেলে বা কেউ যদি তাকিয়ে থাকে, সেটা মেয়েরা অটোমেটিক্যালি বুঝে যায়। তো সেরকম ভাবে আর কি আমি বুঝতে পারছিলাম যে আমাকে হয়তোবা কেউ দেখছে, কেউ ফলো করছে। তো তখন আমি জামা কাপড় রেখে পেছন দিকে তাকিয়ে দেখি আমার শ্বশুর আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তো তাকে দেখার পরে আমি একটু লজ্জা পেয়ে যাই। আর লজ্জা পাওয়ারই কথা, কারণ আমি তখন একটা পাতলা শাড়ি পরা ছিলাম, একদম পাতলা জর্জেট শাড়ি পরা ছিলাম। আর শাড়িটা আমার কোমরে পেঁচানো ছিল। আমার সমস্ত কিছুই দেখা যাচ্ছিল, বাজে বাজে ছিল সবকিছু। আমার শ্বশুর দেখছিল। আমার পুরো শরীরে শরীরে পানি ছিল, টপ 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 করে পানি পড়ছিল। আর এরকম অবস্থায় আমার শ্বশুর আমার দিকে তাকিয়েছিল। তো তাকে দেখে লজ্জা পেয়ে গেলাম। তারপর আমি আমার
শাড়িটা ভালো করে নিজের শরীরের সাথে জড়িয়ে নিলাম। তারপর মাথায় কাপড় দিলাম। তারপর বাবার কাছে গিয়ে বললাম, কিছু লাগবে আপনার? বাবা, আপনি সাদে কেন? তখন আমার শ্বশুরমশাই আমাকে বলল, না মা, এমনিই ছাদে আসছিলাম, দেখতে আসলাম তুমি কি করছো। তখন আমি বললাম, ও আচ্ছা, ঠিক আছে বাবা, আপনি নিচে যান, আমি আপনার জন্য চা করে দিচ্ছি। তখন আমার শ্বশুর মশাই আমাকে বলল, আহ ঠিক আছে ঠিক আছে মা, তুমি তাহলে আসো, আমি যাচ্ছি। তারপর আমার শ্বশুর মশাই সেখান থেকে চলে যায়। আর বাদ বাকি যতগুলো কাপড় ছিল সেগুলো আমি চিপে রশিদে লেড়ে দিয়ে তারপরে আমি নিচে চলে আসি। নিচে চলে আসার পরে আমি গিয়ে দেখি আমার শ্বশুর মশাই ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছে। তো সেই মুহূর্তে আমি তার সামনে দিয়ে হেঁটে রান্নাঘরে ঢুকলাম, আর পেছন থেকে উনি আমার দিকে তাকিয়েছিল। আমি রান্নাঘরের সামনে গিয়ে একবার পেছন দিকে তাকালাম, তখনই আমার শ্বশুর মশাই তার চোখটা ঘুরিয়ে টিভির দিকে নিয়ে গেল। মানে আমাকে বুঝতে দিতে চাচ্ছিল না যে সে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি সেটা বুঝতে পারছিলাম। কিন্তু কেন তাকিয়ে আছে এই জিনিসটা আমি বুঝতে পারছিলাম না। তো আমি রান্নাঘরে চলে গেলাম। চলে যাওয়ার পর চা বানিয়ে তার জন্য নিয়ে আসলাম। চা নিয়ে এসে বাবাকে চা দিতেই যাচ্ছিলাম, সেই মুহূর্তে তো আমি চা বানিয়ে নিয়ে আসলাম। চা নিয়ে এসে চায়ের কাপটা বাবার হাতে যেই দিতে যাচ্ছিলাম, সেই মুহূর্তে আমার শাড়ির আঁচলটা পড়ে যায়। তারপর আমি তাড়াহুড়া করে চায়ের কাপটা রেখে নিজের শাড়ির আঁচলটা ঠিক করে মাথায় কাপড় দিয়ে তারপর আমি চায়ের কাপটা আমার শ্বশুর মশাইয়ের হাতে দিতে যাচ্ছিলাম। সেই মুহূর্তে দেখি বাবা অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। যে আমি ওনাকে ডাক দিলাম, বাবা কি হয়েছে আপনার, এভাবে তাকিয়ে আছেন কেন? তখন এক পর্যায়ে আমার শ্বশুর মশাই ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গিয়ে বল, হ্যাঁ হ্যাঁ বৌমা, আম, আম, কিছু না, ঠিক আছে, তুমি চাটা দাও। আমিও এত কিছু চিন্তা ভাবনা না করে চা কাপটা আমার শ্বশুর মশাইয়ের হাতে দিই। তারপর উনি চা খায়। আমি ওনাকে চা দিয়ে নিজের ঘরে চলে আসি। নিজের ঘরে এসে আমি তো গোসল করেছিলাম, চুলগুলো গামছা দিয়ে বাঁধা ছিল। নিজের ঘরে এসে চুলটা খুলে গামছা দিয়ে চুলের পানিগুলো মুছতেছিলাম। এই মুহূর্তে আমার শ্বশুর মশাই আমার রুমে ঢোকে। আমি কি করব না করব বুঝতে পারছিলাম না, কারণ আমার চুল খোলা ছিল, আমার শরীরে জামা কাপড় ঠিক ছিল না। তারপর আমার শ্বশুর মশাই আমার রুমে ঢুকে এবং আমাকে বলে, বৌমা, এত লজ্জা পাওয়ার কিছু নেই, আমি তো তোমার শ্বশুর, তাই না? আমার কাছে এত কিসের লজ্জা? তখন আমি বললাম, কি বলছেন বাবা, আপনার কাছে লজ্জা করবো না তো করবো কার কাছে? তখন আমার শ্বশুর মশাই আমাকে বলল, না না, আমাকে দেখে এত লজ্জা পাওয়ার কিছু নেই, ঠিক আছে, তুমি বসো, তোমার সাথে কিছু কথা আছে। তারপর আমি বললাম, জি বাবা, বলুন না কি বলতে চান। তখন আমার শ্বশুর একদম আমার কাছে চলে আসে আর আমাকে বলতে থাকে, আমি যা বলবো সেটাই কি তুমি করবে? তখন আমি বললাম, জি বাবা, আপনি বসুন না, বসুন, বসে কথা বলুন। তখন আমার শ্বশুর আমাকে বলছে, ঠিক আছে, বসেই কথা বলছি, তুমি বসো। তারপর আমিও খাটের উপর বসলাম, আমার শ্বশুর মশাইও খাটের উপরে বসলো। বসে সে আমার হাত ধরলো। আমার শ্বশুর মশাই যখন আমার হাতটা ধরলো, তখন আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গিয়েছিল। আমার কেমন যেন লাগছিল, কি যেন ইচ্ছে করছিল। বন্ধুরা, বুঝতেই তো পারছো কি ইচ্ছে করছিল, কারণ আমার স্বামী আমাকে রেখে বাইরে চলে গিয়েছে অনেক দিন হয়েছে আমি কারো ছোঁয়া পাইনি, অনেকদিন পর কেউ আমাকে স্পর্শ করেছে,
সেই মুহূর্তে কেমন লাগতে পারে বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো। তারপর আমার শ্বশুর আমার কাছে এসে আমাকে বলে, ও মা, তোমাকে তো আমার প্রথম দিন দেখি অনেক ভালো লেগেছিল, কবে যে তোমাকে কাছে পাবো শুধু সেই দিন বলছিলাম। সেই জন্যই তো আমি আমার ছেলেকে এত তাড়াতাড়ি বাহিরে পাঠিয়ে দিলাম আর তোমাকে ঘরের বউ করে নিয়ে আসলাম। তোমাকে তো আমার প্রথম দিন থেকে অনেক ভালো লেগেছিল। তখন আমি বলছিলাম, কি বলছেন বাবা এগুলো? তখন আমার শ্বশুর বলল, হ্যাঁ বৌমা, ঠিকই বলছি। আর আমি যে আমার কাছে থেকে ওনাকে সরিয়ে দিব সেটাও আমি পারছিলাম না। কেন যেন আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি কেন যেন আমার অনেক খারাপ লাগছিল। ওনার হাত আমার ছাড়তে ইচ্ছে করছিল না। মনে চাচ্ছিল যে আমি ওনার আরো কাছে চলে যাই। আমি এতটা আস্তে আস্তে আমরা দুজন অনেক কাছাকাছি চলে আসি, এতটাই কাছাকাছি চলে আসি যে আমার শরীরের সাথে আমার শ্বশুরের শরীর একদম মিশে যায়। আমরা দুজন মিলেমিশে একাকার হয়ে যাই। আস্তে আস্তে আমাদের ভিতরে অনেক কিছুই হতে থাকে। বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, আমার শ্বশুর মশাই আমাকে এত মজা দিল, এত মজা দিল যে তার ছেলেও আমাকে এতটা মজা দিতে পারে নাই কখনো। আসলে বন্ধুরা, কথাই তো আছে, পুরন চাউল ভাতে বাড়ে। এখানেও ঠিক সেরকমই হয়েছে। আমার শ্বশুর মশাই আমাকে এত শান্তি দিল, এত সুখ দিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তো সেভাবেই আমাদের সেই দিনটা চলে যায়। মাঝে মাঝে আমার শ্বশুর আমার কাছে আসতো আর আমরা মিলেমিশে একাকার হয়ে যেতাম। এভাবে আমাদের দিনকাল কাটতে থাকে। তো বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো। আমার গল্পটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে